নমস্কার বন্ধুরা, আমি কেকা। আজ একসাথে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এত অত্যাশ্চর্য রেসিপি, যেটা খুবই সাধারণ হলেও, ঘরোয়া রান্না হলেও আপনার মুখে এমনভাবে লেগে থাকবে যার স্বাদ আপনি কখনো ভুলতে পারবেন না। আর আজকে রান্না করে দেখাবো আমি কুমড়ো শাকের তরকারি, বড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এত সুন্দর অপূর্ব এই কুমিল্লা ডিস্ট্রিক্টের এই রান্নাটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। কুমড়ো শাকগুলো ভালো করে গায়ের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর ঝিঙেটা কাটছি। দেখুন, ঝিঙেটাকে প্রথমে আগে আমি ভাগ করে নিয়েছি সমান ভাগে। আর গায়ের যে একটা দাগ টাইপের আছে, সেই দাগের অংশ দিয়ে কেটে নিচ্ছি। আর যেভাবে ঠিক ভিডিওতে আমি কেটেছি, ঠিক ভালো করে ওয়াশ করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। প্রথমে আগে যে শক্ত অংশটা আছে সেখানে কিন্তু বটিটা দিচ্ছি, কখনোই নরম দিকটা দিয়ে প্রথমে কাটছি না, তাতে গায়ের মাংসটা বেশি উঠে যায়। কিন্তু শক্ত দিক দিয়ে কাটলে আপনার গায়ের খোসাটা সুন্দর ছাড়াবেন। আর ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমি প্রথমে লম্বা করে কেটে জাস্ট মোল্ড করে ঘুরিয়ে তারপরে আবার লম্বা করে কেটে নিচ্ছি। কেটে এরকমভাবে শেপে তৈরি করছি। এবারে কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর মটর ডাল আর ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা বেশিরভাগ অংশ, মটর ডালটা সামান্য এক মুঠ দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ। আর ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এটাকে যত ভালো ফেটাবেন তত সুন্দর মচমচে ফ্লাফি বড়া পাবেন। এটা করলে কি হয়, এর ভেতরে এয়ারটা ঢুকে যায়, যার ফলে হয় সেই বড়াগুলো ফুলে ওঠে খুব সুন্দর। আর বড়াগুলো মচমচে হয়, কিন্তু শক্তও হবে আর ভেতরটা ফ্লাফি থাকবে। তার জন্য যতটা পারবেন এরকম করে ভালো করে ফেটিয়ে নেবেন। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার ডান দিকে আমার চ্যানেলের নামের ডান সাইডে দেখবেন রেড কালারের একটা বাটন আছে, সাবস্ক্রাইব বলে, SUBSCRIBE বলে লেখা আছে। সেটাকে জাস্ট একটা ক্লিক করে দিলেই আপনি আমার চ্যানেলের যত নতুন ভিডিওস আছে প্রথমেই আপনি তার আপডেটস দেখতে পারবেন। আর তারপরেই প্রেস করলেই একটা বেল রিংয়ের একটা সাইন আসবে। সেই বেল রিংয়ের মধ্যে অল অপশানটি ক্লিক করে দেবেন। আর আপনাকে কিচ্ছু করার প্রয়োজন হবে না, তাহলেই সমস্ত ভিডিওর আপডেটস সমস্ত কিছু দেখতে পাবেন। তেলটা গরম হয়ে গেছে। ছোট ছোট করে বড়ার আকারে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াটাকে যখন ভাজবেন, প্রথমেই এটাকে বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। বড়ার যতটা অংশ তেলের মধ্যে আছে, ওপরের দিকটা যেহেতু কাঁচা, ওপরের দিকটা তেল পৌঁছয়নি, তার জন্য সাইড থেকে তেল নিয়ে আপনি বড়ার ওপরটাতে দিয়ে দিতে পারেন। আর অপর দিকে আমি এদিকে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। ডিমকে ভালো করে সেদ্ধ করে এরকম দেখুন, আমি কি সুন্দর খোসাগুলো আমার উঠে যাচ্ছে। অনেক সময় ডিমের খোসা এরমভাবে ওঠে না, ডিম সহ ওঠে। তখন কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে ডিমগুলো যদি নতুন থাকে তখনই ওই সমস্যাটা হয়। সেই সমস্যাটা এড়ানোর জন্য যখন ডিমটা সেদ্ধ বসাবেন, তার মধ্যে সামান্য তেল, সামান্য নুন আর সামান্য ভিনিগার দিয়ে যদি আপনি ডিমটাকে ফোটান, আর ফোটাবেন একটু বেশি জল দিয়ে, যাতে ডিমগুলো সব চুবে থাকে জলের ভেতরে, তাহলেই কিন্তু ডিমের খোসা ছাড়ানো খুব সহজ হয়ে যাবে। ডিমটা সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন কিভাবে? দেখবেন ডিমের গায়ে, মানে ডিমের যে খোসা অংশটা, তার মধ্যে ফাটল বা চিড় ধরা পড়ে, তখনই আপনি বুঝবেন যে আপনার ডিম সেদ্ধ হয়ে গেছে। ওই সময় সমস্ত ডিমগুলোকে তুলে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তারপরেই আপনি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেবেন। বড়াগুলো আমি উল্টে দিয়েছি। বড়ার ওপরের যে কাঁচা অংশটা থাকে, সেই অংশটা যতক্ষণ না স্টিফ হবে ততক্ষণ অবধি বড়াগুলো উল্টাবেন না। একটু যখন স্টিফ হয়ে যাবে তখনই উল্টে দেবেন। যদি স্টিফ না হওয়ার আগে কাঁচা অবস্থাতেই আপনি উল্টান, তাহলে কিন্তু কড়ার গায়ে, গরম যেহেতু কড়াটা থাকে, তখন কড়ার গায়ে সেটা লেগে যায়, বড়ার শেপগুলো তাতে নষ্ট হয়ে যায়। তার জন্য যখন বড়ার ওপরের অংশটা সম্পূর্ণ শক্ত হয়ে যাবে, বা আপনি ওপরে গায়ে দিয়ে সাইড থেকে তেল নিয়ে বড়ার গায়ের মধ্যে মাথার ওপরে দিলে তাহলে ওটা শক্ত হয়ে যায়, আর তারপরেই উল্টে দেবেন।
এবার এই যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে বড়া ভাজা যেহেতু হয়ে গেছে, এই তেলটার মধ্যেই আমি ডিমগুলোকে ভেজে নিলাম। আর ডিমগুলোকে ভাজার জন্য আগেই নুন দিয়ে দিলাম, যাতে কড়ার গায়ে ডিমের গাটা না লেগে যায়। ঠিক মাছ ভাজার সময়ও আপনারা এটা ফলো করলে, এই টিপসটা যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন মাছও কিন্তু কড়ার গায়ে লাগে না। এবারে এই তেলটার মধ্যেই আমি ডিমগুলোকেও ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে দেব। এখনও আমার সবকটা ডিম ছোলা হয়নি। আমি যেহেতু তেলটা গরম আছে, গ্যাস ওভেনটাও জ্বলছে আর তেলটাও বেশ গরম, যাতে তেলের এই গরমের মধ্যে বেশিরভাগ ডিমটা ভাজা হয়ে যায়, এখানে আমি ডিমগুলো দিয়ে বাদবাকি ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর খোসাগুলো ছাড়িয়ে একে একে করে ডিমগুলো আমি অ্যাড করে দেব। এই রান্নাটি আমি আমার মার থেকে শিখেছি। অত্যন্ত সুস্বাদু এই ডিমের কষা। আমরা যখন ছোটোবেলায় খেতাম, মনে হতো এরকম ডিমের কষা মনে হয় আর কেউ পৃথিবীতে বানাতে পারে না, এতটাই অপূর্ব লাগতো। ইভেন আমাদের বাড়িতেও যদি কখনো কেউ ঘুরতে আসতো, সবাই এসে বলতো একবার হলেও ডিমের কষা খাবো। তার কারণ হচ্ছে আমার মার হাতের এই ডিমের কষা আর এই কুমড়ো শাকের তরকারিটা অত্যন্ত সুস্বাদু হতো এবং প্রত্যেকেই এটা খেতে চাইতো। তাই জন্য আমি ভাবলাম আজকে আমার বন্ধুদের সাথেই এটা শেয়ার কেন করব না, তার জন্যই আজকে আমি এটা বানাচ্ছি। আর আপনারাও ঠিক এরকম ফলো করে যদি আপনারা ডিমের কারি বা ডিমের কষা যে যাই বলেন সেটা বানান আর এই কুমড়ো শাকের তরকারিটা করেন, তাহলে কিন্তু আপনাদেরও খুব ভালো লাগবে এবং যাদের সাথে খাওয়াবেন প্রত্যেকেই খুব খুশি হবে। কারণ এরকম কুমড়োর তরকারি, কুমড়োর ডাঁটার তরকারি আর ডিমের কষা আমি বাড়িতেও করেছি এবং অনেককে খাইয়েছি, প্রত্যেকেই কিন্তু আমার প্রশংসা করেছে। একে একে ডিমের খোসাগুলো ছাড়াচ্ছি আর গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আরও একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মির্চটা ওপরে দিয়ে দিলে ডিমটা ভাজলে এত সুন্দর রং আসে আর দেখতে এতটাই লোভনীয় লাগে যে তখন ডিমের কারির রঙের সাথে ডিমের রঙের সাথে মিশে গিয়ে অপূর্ব একটা স্বাদ তৈরি করে আর দেখতে তো অপূর্ব লাগে। ডিম ভাজাগুলোর মধ্যে একটু আমি একটু কাশ্মীরি মির্চ দিলাম, আরও একটু হলুদটা কম লাগছিল বলে আরও একটু হলুদও দিয়ে দিলাম। দেখুন ডিমগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর একসাথেই আমি দুটো রান্না একই সাথে করছি একই কড়ার মধ্যে। আর কিভাবে ঝটপট করে আপনি খুব সহজে সময়কে নষ্ট না করে কিভাবে একসাথে দুটো জিনিস আপনি নামিয়ে ফেলতে পারবেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে ডিমগুলো তুলে ফেলছি। ডিমগুলো ভাজার সময় অত্যন্ত পুড়িয়ে ফেলবেন না। যদি কম তেলে এটাকে ভাজাভাজি করেন তাহলে কিন্তু গাটা একটু শক্ত হয়ে যায়, সেটা যেন না হয় খেয়াল রাখবেন। একটু বেশি তেলে ডিমের কারি করলে সেটা খেতে খুবই ভালো লাগে আর বেশি ভাজারও দরকার নেই। সামান্য রং ধরলেই তখনই একটু তুলে ফেললেই এটা হবে। আমি এবার তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর এই আলুগুলোকে আমি কিন্তু আগে একটু সেদ্ধ করে নিয়েছি। পুরো গলিয়ে দেইনি, সামান্য থেকে একটু বেশি সেদ্ধ করেছি। আর তেলের মধ্যে এই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিলে আলুগুলো ক্রিস্পি হয়ে যায় আর ঝোলটা, যে কোনো ঝোল রান্না করলে আর ঝোলটা কিন্তু একটা কাদা কাদা ভাব এসে যায়। শুধু সেদ্ধ করে রান্নার মধ্যে দিয়ে দিলে, ঝোলের মধ্যে দিয়ে দিলে, একটু ভেজে নিলে সেইটা হয় না। তার জন্য এখানে আমি এটা একটুখানি ভেজে নিচ্ছি আর এমন করে ভাজবো যাতে এটা ক্রিস্পি হয়ে যায়। আর এর মধ্যে যেহেতু নুন হলুদ দেওয়াই আছে, সুতরাং এখানে আমি আর এক্সট্রা কিছু হলুদ নুন দিচ্ছি না, কারণ অলরেডি তেলটা খুব সুন্দরই রঙিন রয়েছে। ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব। এখনও আমার কড়ার মধ্যে অনেকটা তেল রয়েছে আর এত তেলে যেহেতু শাক রান্নার প্রয়োজন হয় না, অল্প তেলেই শাকটা হয়, তার জন্য আমি তেলটাকে কমিয়ে নেব আর এই তেলটা অল্প তেলেই আমি আগে শাকটাকে করে ফেলবো। সামান্য কালো জিরে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। কুমড়ো শাকের ডাঁটার তরকারিটার মধ্যে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন ব্যবহার করি।
অনেকে সাদা জিরে দিতে পারেন বা পাঁচফোড়ন দিতে পারেন, তবে একদম ঠিক এরকমই তরকারি যদি নামাতে হয় তখন কিন্তু অবশ্যই কালো জিরে ফোড়ন দিলে অপূর্ব লাগে। আর এর একটা বিশিষ্ট মশলা হচ্ছে রাঁধুনি। রাঁধুনির গন্ধ কিন্তু অপূর্ব সুন্দর আনে এই তরকারিটাতে। এর মধ্যে আমি আর একটু হাতে ক্রাশ করে রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনির গন্ধ অত্যন্ত উগ্র, আর এই রাঁধুনি যোগ করলে যে কোনো তরকারি অপূর্ব সুন্দর হয়, আর তার সুন্দর গন্ধে সমস্ত তরকারি মাতোয়ারা হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে রাঁধুনিটাকে একটু নাড়াচাড়া করব। চিংড়ি মাছ তো বেশি ভাজার দরকার হয় না, তাই অল্প একটু ভাজা করে নিলাম, অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। আর রাঁধুনির সাথে চিংড়ি মাছের একটা খুব সুন্দর বন্ডিং আছে। চিংড়ি মাছের সাথে রাঁধুনির ফোড়ন অপূর্ব লাগে। যে কোনো রান্নাতে যদি আপনি রাঁধুনির সাথে চিংড়ি মাছ দেন, সেটার একটা অনন্য স্বাদ যোগ করে রান্নার মধ্যে। এর মধ্যে আরেকটু নুন আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই তরকারিটি। এই তরকারিটি আমি কিন্তু বহুবার করেছি এবং প্রত্যেকেই কিন্তু এটার খুব গুণমুগ্ধতা। কুমড়োর ডাঁটা তো প্রচণ্ড শরীরের জন্য ভালো, আর সমস্ত সবজি গুণাগুণ যেহেতু এই তরকারিতে থাকে, তখন এই তরকারিটা অপূর্ব লাগে কিন্তু। আর কোনো মশলা তেল এতে বেশি প্রয়োজন হয় না, আর শুধু বড়াটাকেই ভাজতে যেটুকু তেল, তবে বড়াটা ভাজার জন্য আপনি কিন্তু আপ্পাম মেকার কিনে তাতে বড়াগুলো করে নিতে পারেন। এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি বেগুন, আলু আর ঝিঙে। বেগুনগুলোকেও আমি এরকম লম্বা লম্বা করে ঝিঙের মতন কেটেছিলাম। আলু, বেগুন, ঝিঙে সবকটাই কিন্তু আমি ঝিঙের মতন লম্বা করে কেটেছিলাম। আর এবারে আমি সমস্ত সবজিগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য নুন, যাতে সবজিটা মজে যায়। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এইসব তরকারিতে তো বেশি ঝালের প্রয়োজন হয় না, আর কোনো মশলাও এটাতে প্রয়োজন হয় না। শুধুমাত্র রাঁধুনির গন্ধে আর চিংড়ি মাছ যেহেতু থাকে আর বড়া থাকে, এই তরকারিটা তাতেই এতটাই অপূর্ব লাগে যে এতে কোনো মশলার প্রয়োজন হয় না বন্ধুরা। ভালো করে সমস্ত মিশিয়ে নিচ্ছি সবজিগুলো, আর এবার মিশিয়ে আমি এর মধ্যে ডাঁটা শাকগুলো দিয়ে দেব। ডাঁটা শাকগুলো থেকেই যে জল বেরোবে, এতেই সবজিটা সুন্দরভাবে মজে যাবে। এবার দিয়ে দিলাম ডাঁটা শাকগুলো, আর ডাঁটা শাকটা দিয়ে কিন্তু ঢাকার কোনো দরকার নেই। ডাঁটা দিয়ে জল বেরোবে, আর ডাঁটাগুলোকে যদি আমি এখন ঢাকি তাহলে কিন্তু ডাঁটার যে সবুজ এই সুন্দর রঙটা নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি এটাকে হাই ফ্লেমে দিয়ে ফোটাবো, যাতে কিনা সমস্ত শাক থেকে জল বেরিয়ে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে যায়, সাথে সাথে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যায়। শাক রান্নার সময় সবসময় হাই ফ্লেমে রান্না করা উচিত, তাহলে কিনা শাকের রঙটা সুন্দর সবুজই থাকে। আর সিম করে শাক রান্না করলে শাকের রং নষ্ট হয়ে যায়। মিক্সিকে ধুয়ে যে জলটা বেরিয়েছে তার মধ্যেও ডালের অংশটা লেগেছিল, ওই ডালটাকে ভালো করে ধুয়ে সেই জলটাকে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। আপনি যদি চান একটু ডাল বাটা রেখে দিতে পারেন, সামান্য একটু 1 চামচের মতন রাখলেই হবে। তাহলে কি হয়, এই সমস্ত তরকারি যেহেতু কোনো মশলা, কিছু তেল মশলা খুবই কম পড়ে, তরকারিগুলো ছাড়া ছাড়া দেখতে হয়, সেটা দেখতে ভালো লাগে না। তরকারিটা যেন সুন্দরভাবে একসাথে দলা পেকে থাকে, নরম দেখতে লাগে, সেটা দেখার জন্য এখানে আমি এই ডালের ভেজানো যে জলটা ছিল সেটা দিয়েছি। অনেকে এইসব জায়গায়, এসব ক্ষেত্রে অনেকে আটা বা ময়দা ব্যবহার করে, তাতে একটু হরহরে ভাব এসে যায় বলে সেজন্য আমি ডাল ধোয়া জলটাকেই ব্যবহার করি। সুন্দর জল বেরিয়ে গেছে, আর এই যে জলটার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এই বড়াগুলো এই জলেতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে আরও নরম করে নেব।
এই তরকারিটা যদি আপনি শুধু এরকম শুকনো শুকনোই খেতে চান, তাহলে এটাকে একটু ঢাকা দিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে নেবেন। কিন্তু আমি একটু যে কোনো সবজি একটু ঝোলঝোল রাখতে পছন্দ করি। আর তাতে কি হয়, বড়াগুলো একটু ফুলে ওঠে জল দিলে। তার জন্য আমি এখানে সামান্য একটু মিষ্টি ব্যবহার করে আর সামান্য আমি এখানে জল দিয়ে দেব। তাহলে কি হবে, বড়াগুলো সুন্দর ফুলে উঠবে আর একটু ঝোলঝোল সবজি খেতে আমি খুব ভালোবাসি, তা সেটাও হবে। আর আপনি যদি শুকনো পছন্দ করেন তাহলে একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে রাখবেন, তাতেই সুন্দর মন্ডের মতন পেকে যাবে, তখন আপনি নামিয়ে নিতে পারেন। এবার সামান্য আমি একটু জল ব্যবহার করছি, বেশি জল না, সামান্য একটু জল, আর হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, আর যাতে বড়াগুলো সুন্দর ফুলে ওঠে। আর একটু নাড়িয়ে দিলাম। আর এই পর্যায়ে আপনি একটু ঢাকা ব্যবহার করতে পারেন, তাহলে সমস্ত বড়াগুলো সুন্দর ডাবল হয়ে ফুলে ওঠে আর সবজিটাও একদম মন্ডের মতন পেকে যায়। রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো ডাঁটার তরকারি। সুন্দর এই তরকারিটি এতই সুস্বাদু হয় খেতে, আমার তো খুব প্রিয়। আপনারা কারা কারা এই তরকারিটি খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কিভাবে ফোড়ন দিয়ে, কোন ফোড়ন ব্যবহার করে কিভাবে এটা করেন সেটাও কমেন্টস করে জানাবেন। রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো ডাঁটার তরকারি। আর দেখুন কি সুন্দর মানে ফুলে উঠেছে বড়াগুলো, খুব টেস্টি একটা তরকারি। এবার ওই কড়াটাকেই ধুয়ে নিয়েছি। এবার এই কড়াটার মধ্যে আমি এবারে ডিমের কারিটা রান্না করে নেব। আর ডিমের কারিটা করার জন্য এখানে আমি তেল ব্যবহার করছি। আর এইটা হচ্ছে সেই তেলটাই, যেই তেলটা আমি তুলে রেখেছিলাম, সেই তেলটা দিয়েই আমি কিন্তু ডিমের কারিটাও করে ফেলবো। কারণ এটার মধ্যে আমি ডিম ভেজেছিলাম, তার সুস্বাদু একটা যে সুন্দর স্মেল এইটার মধ্যে অবশ্যই থাকবে। আর সেই জন্যই সেই তেলটাই আমি এখানে ব্যবহার করছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি সামান্য 1 চামচ সাদা জিরে বা গোটা জিরে দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়েছি প্রথমে। গোটা জিরেটা যেহেতু একটু বড় হয় বা একটু মোটা হয়, তার জন্য জিরে ফোড়নটা আমি আগে দিলাম। আর এটা সুন্দর ভাজা হয়ে গেছে যখন, সাদা জিরেটা দিয়ে খুব সুন্দর যখন একটা গন্ধ আসছে, তখন আমি এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এটা হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টের একটি অনবদ্য মানে টিপস বলতে পারেন। ওনারা কিন্তু সাদা জিরে কালো জিরে একসাথেই তরকারিতে ব্যবহার করেন। আর এটা কিন্তু একটা অনন্য মাত্রা যোগ করে রান্নার মধ্যে। 3টে মাঝারি মাপের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য সামান্য নুন আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের মধ্যে যদি ভাজে ভাজে ঢুকে থাকে এরকম পেঁয়াজের কুচি, যাতে শক্ত হয়ে না থাকে, তার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে সম্পূর্ণ পেঁয়াজগুলো ভালো মতন ফ্রাই হয়ে যায়। এটা কিন্তু ভালো মতন খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রাখছি যাতে পেঁয়াজগুলো গলে যায়। পেঁয়াজগুলো গলে গেলে গ্রেভিটা ঘন হবে, যাতে কি না আপনি কম জল দিলেও মেখে মেখে বা মুছে মুছে খেতে যারা ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত ব্যাপার হয়। কারণ অনেকেই আছে যে ডিমের ঝোল পছন্দ করেন না, ডিমটা একটু শুকনো শুকনো হয়, মুছে মুছে খেতে ভালোবাসেন। তাদের জন্য অবশ্যই কিন্তু এটা করে দেওয়াটা অবশ্যই দরকার। এতে কি হয়, গ্রেভিটা থকথকে হয়ে যায়, তখন তারা মুছে মুছে রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, যেভাবেই খেতে ভালোবাসেন না কেন সেভাবে খেতে পারে। এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ আর 7-8 টুকরো রসুন আর 1/2 ইঞ্চি আদা নিয়েছি, সাদা জিরে 2 চামচ আর 2 চামচ ধনে গুঁড়ো আর
4-5টা কাঁচা লঙ্কা, ডিমের ঝোল কিন্তু ঝাল ভালো লাগে না, ডিমের ঝোল অল্প ঝালই ভালো লাগে। 4-5টা কাঁচা লঙ্কা আর 3টে তেজপাতা চিড়ে দিয়েছি, আর সামান্য একটু গরম মশলা একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এই ক্লিপসটা আমার কাছে নেই, কারণ এই ক্লিপসটা আমি তুলতে একটু ভুলে গেছিলাম, এটা আমার মিস্টেক হয়েছিল, তাই জন্য আমি আপনাদেরকে মুখেই বলে দিলাম। যা যা বললাম সেই মশলাগুলো সম পরিমাণে আপনি দিয়ে মশলাটা করে নেবেন, আর সেই মশলাটাই আমি এখানে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া আমি করে নেব। মশলাটা কষে যখন তেল বেরিয়ে এসছে, তখন আমি এখানে একটু টমেটো সস ইউজ করছি। এখানে আমি 1.5 চামচের মতন টমেটো সস দিয়েছি। আমার কাছে কাঁচা টমেটো ছিল না, আপনার কাছে যদি কাঁচা টমেটো থাকে সেই টমেটোটাকে পাতলা পাতলা করে কেটে একটা গোটা টমেটো আপনি দিতে পারেন, তাহলে সেটা আরও ভালো হয়। আরও একটু দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে রঙটা খুব সুন্দর আসে। বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, এই তেলটার মধ্যে যখন আমি ফোড়ন দিয়েছিলাম 1 চিমটি চিনি দিয়েছিলাম, তাতে কিনা রঙটা আরও সুন্দর আসে। বন্ধুরা, ঢাকাটা তুলে দিয়েছি, আর দেখুন কি দুর্দান্ত একটা কালার এসেছে, আর অলরেডি অনেকটা তেলও বেরিয়ে এসেছে। মশলাটা ভালো যখন কষে গেছে, তখন রুম টেম্পারেচারে রাখা 3 চামচ টক দই, আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি, 3 চামচের মতন টক দই আমি এখানে অ্যাড করেছি। এতে তেলটা আরও বেরিয়ে আসবে, রঙটা আরও সুন্দর হবে, আর খেতে অপূর্ব হবে এই ডিমের কারিটি। একবার হলেও এই ডিমের কারি এরকমভাবে ট্রাই করবেন। কখনোই কেউ মনে ভাববেন না যে টমেটো দিচ্ছে আবার দইও দিচ্ছে, এতে খুব রান্নাটা টক হয়ে যাবে। বন্ধুরা, একদমই হবে না, আর খেতে অপূর্ব হবে। আর একবার হলেও এটা ট্রাই করবেন। দইয়ের যে বাটিটাতে রেখেছিলাম, সেই দই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে আরও একটু কষিয়ে নিলাম। রঙটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি পরিমাণ লোভনীয় হবে খেতে। বন্ধুরা, দইটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াবেন। দই দিয়ে সবসময় নাড়ালে একটা কার্ডল টাইপের যেটা হয়ে যায় সেটা হয় না, বা কখনো দেখা যায় রান্না করতে গেলে মশলাটা গ্রেভিটার ওপরে বিন্দি বিন্দি একটা দইয়ের ডটস দেখা যায়, সেটা কিন্তু কখনোই হবে না যদি আপনি এটা কন্টিনিউয়াসলি নাড়েন। আর এতে তেলটাও সুন্দর বেরিয়ে আসে। আর অবশ্যই কিন্তু দইটা রুম টেম্পারেচারে নেবেন, দইটা প্রচণ্ড চিল্ড দই কিন্তু ঢেলে দেবেন না। মশলাটা সুন্দর কষে গেছে, তেল বেরিয়ে গেছে, এই পর্যায়ে আমি আলু আর ডিম দিয়ে গরম জল দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিমের কারি। গরম গরম ভাতে, দুপুরবেলা খাবার পাতে অপূর্ব অনবদ্য ডিমের কারি ছোট থেকে বড় 8 থেকে 80 সকলের কিন্তু প্রিয় হবে। গরম গরম খাবারের এই যে খাদ্যগুণ, এটা কিন্তু মানে সকলের জন্য প্রচণ্ডই তৃপ্তিদায়ক। তাহলে দেরি না করে একবার হলেও এইটিকে একবার হলেও ট্রাই করবেন।